24 এপ্রিল 2013 বিকট এক আওয়াজে সকলের টনক নড়ে উঠল। সবাই ছোটাছুটি করে রাস্তায় চলে গেল দেখার জন্য কি ঘটেছে। রাস্তায় যাওয়ার পর সবাই দেখতে পেল বিশাল এক ধুলার কুয়াশা। ধুলার পরিমাণ কিছুটা কমার পরে মানুষ যা দেখতে পেল, দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারলো না। চোখের সামনে 9 তলা এক বিশাল ভবন ধসে পড়ে আছে। আর এই ভবনটা হচ্ছে রানা প্লাজা। এই ভবনটির গ্রাউন্ড ফ্লোরে ছিল ব্যাংক এবং দ্বিতীয় তলায় ছিল মার্কেট এবং তৃতীয় তলা থেকে শুরু করে সপ্তম তলা পর্যন্ত ছিল 2টি গার্মেন্টস। ভবনটি যেদিন ধসে পড়ে ঠিক ওই দিন ভবনটিতে প্রায় 3000 প্লাস মানুষের উপস্থিতি ছিল। ভবনটি নিজের সাথে প্রায় 1129 জনের প্রাণ নিয়ে চলে যায়। এছাড়াও প্রায় 2500 লোক এই ভবনটির দুর্ঘটনায় আহত হয়ে পড়েন। আহত বললে আসলে ভুল হবে, তাদের মধ্যে অনেকেই বিকলাঙ্গ হয়ে গেছেন। ধারালো ছুরি দিয়ে নিজের হাত নিজেই কেটে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবন বাজি রেখে বের হয়েছিলেন রোজিনা আক্তার। যে পায়ে একসময় ঘুরত অর্থনীতির চাকা, সেই পা দুটো এখন চলে ঘুরিয়ে হাতে ভর দিয়ে। রানা প্লাজা দুর্ঘটনায় যে অন্ধকার নেমে এসেছিল পোশাক শ্রমিক জেসমিন আক্তারের। এছাড়াও প্রায় 996 জন সম্পূর্ণভাবে নিখোঁজ, যাদেরকে এখন পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি। ধসে পড়ার কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেড, সাধারণ মানুষ, পুলিশ এবং আর্মি সহ সকলেই উদ্ধার কাজে লেগে যায়। প্রায় 22 দিন পর্যন্ত এর উদ্ধার কাজ চলে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ভবনটি ধসে পড়ার প্রায় 17 দিন পর মানে 10ই মে একটি মেয়েকে উদ্ধার করা হয় সম্পূর্ণ জীবিত। আর এই মেয়েটির নাম হচ্ছে রেশমা। আপনি জানলে অবাক হবেন যে এই ভবনটি যে ধসে পড়বে এটা ভবন মালিক হয়তো আগে থেকে জানতেন। তারপরেও কেন তিনি এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জিমরান মাহমুদ, আর আজকে জানবো রানা প্লাজার সেই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে। এই ভবনটি ভবন মালিকের নাম অনুসারে নামকরণ করা হয় রানা প্লাজা। এই ভবনটির মালিকের নাম হচ্ছে সোহেল রানা। তিনি ছিলেন তৎকালীন সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সাভার বাস স্ট্যান্ডের পাশে ঢাকা আরিচা মহাসড়কের ঠিক কাছাকাছি অবস্থান করত এই ভবনটি। এই ভবনটির আন্ডারগ্রাউন্ডে ছিল কার পার্কিং এর ব্যবস্থা। ফার্স্ট ফ্লোরে ছিল ব্যাংক এবং অন্যান্য অফিস। দ্বিতীয় তলায় ছিল মূলত বিভিন্ন ধরনের মার্কেটের দোকানপাট এবং তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত ছিল গার্মেন্টস। অষ্টম তলা এবং নবম তলা সেই সময় খালি ছিল, সেখানে কোনো কিছু ছিল না। এখানে যে 2টি গার্মেন্টস ছিল তাদের একটি হচ্ছে নিউ ওয়েব বাটন এবং অপর গার্মেন্টসটি হচ্ছে ফ্যান্টম গার্মেন্টস। ভবনটির এই 2টি গার্মেন্টসে প্রায় 5000-এরও বেশি শ্রমিক কাজ করতেন সেই সময়। 2007 সালে মানে রানা প্লাজা তৈরি হওয়ার আগে এই জায়গাটা সম্পূর্ণ একটি নর্দমা বা ডোবা ছিল। এই ডোবাটাকে আসলে বালি দিয়ে ভরাট করে এখানে ভবনটি তৈরি করা হয়েছিল। তাই বলা যায় তৈরির শুরু থেকে আসলে ভবনটি অনেক রিস্কে ছিল। সে সময় ফায়ার সার্ভিস এবং ডিফেন্স প্রধান আলী আহমেদ খান জানান এই ভবনটির মূলত পারমিশন দেওয়া ছিল 5 তলা পর্যন্ত, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে আরো 4 তলা অতিরিক্ত নির্মাণ করা হয় এই ভবনে। আরো জানা যায় এই ভবনটি শুধুমাত্র মার্কেট নির্মাণ করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু এই ভবনে মার্কেট না দিয়ে আসলে 3 থেকে 7 তলা পর্যন্ত গার্মেন্টসকে দেওয়া হয়। কিন্তু গার্মেন্টস দেওয়ার জন্য আসলে যে অবকাঠামোর দরকার ছিল সেটা কিন্তু এই ভবনটার ছিল না। এক কথায় বলতে গেলে যে ওভারলোড করা হয়েছিল এই ভবনটিকে। এই ভবনটি যে ধসে পড়ার সম্ভাবনা আছে এটি ভবন মালিককে আগে থেকে ইনফর্ম করা হয়েছিল, এমনকি নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল। ঘটনার আগের দিন মানে 23 এপ্রিল 2013 ভবনে থাকা কর্মচারীরা অনেকেই ভবনের দিকে বিভিন্ন প্রকার ফাটলের দৃশ্য দেখতে পায়। এমনকি এই বিল্ডিং এর ফাটলের ব্যাপারটা সেই সময় সংবাদ মাধ্যমে পর্যন্ত দেখানো হয়েছিল। সেই সময় শ্রমিকরা আসলে বুঝতে পেরেছিল যে তাদের সাথে হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই তাদের মধ্যে অনেকেই আসলে কাজে আসতে চাচ্ছিলেন না। তাই সেদিন রানা প্লাজার মালিক মানে সোহেল রানা এবং তার বাবা এমন একটি বক্তব্য দেন যে আগামী 100 বছরেও আসলে রানা প্লাজার কিছু হবে না। এমন বক্তব্য দেওয়ার পর শ্রমিকদেরকে কাজে আসতে বলা হয়। তাও অনেক শ্রমিক আসতে চাচ্ছিল না, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে তাদেরকে কাজে আনা হয়। ভবনটি যখন ধসে পড়ছিল ঠিক সেই সময় প্রায় 3000 কর্মী সেখানে কাজ করছিলেন। ধসে পড়ার সময় আশেপাশের মানুষজন মনে করেছিলেন হয়তো বা ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, কিন্তু যখন তারা বাহিরে বের হয়ে আসে তখন তারা দেখতে পায় বিকট এরিয়া জুড়ে ধোলায় ধোয়াটে হয়ে আছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ভবনটিতে শিশুদের জন্য নার্সিং ব্যবস্থা ছিল, কারণ এই ভবনটিতে যারা কাজ করতেন তাদের মধ্যে অধিকাংশই আসলে নারী কর্মী ছিলেন এবং তাদের বাচ্চারাও ছিল। এক্সাক্ট সংখ্যাটা জানা যায়নি, কিন্তু ধারণা করা হয় সেদিন অনেক বাচ্চাই মারা গিয়েছিল এখানে। একবার চিন্তা করে দেখুন, একটা মানুষ নিজের লোভ সামলাতে না পেরে কতজন মানুষের প্রাণ কেড়ে নিল। এই ঘটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ অনেকেই শোক প্রকাশ করেন। 25 এপ্রিল মানে পরের দিন সারা দেশে
এটার জন্য একটি শোক পালন করা হয়। আবার অন্যদিকে কিছু নেতাদের এমন বক্তব্য দিতে দেখা যায় যেগুলো আসলে বলার মতো না। সে সময় আসলে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অধিকাংশ শ্রমিকই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এবং সারা দেশে তারা বিক্ষোভ করেন যে তাদেরকে কেন সেফটি প্রদান করা হয় না। 25শে এপ্রিল রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ ও ভবনের গার্মেন্টস মালিকদের অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়। এই দুর্ঘটনার তদন্ত করার জন্য সরকারিভাবে আদালত থেকে কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদেরকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়। আদালত থেকে বলা হয় এই দুর্ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য। 27শে এপ্রিল এই ভবনে থাকা দুইটি গার্মেন্টস মালিককে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে একজন ছিলেন নিউ ওয়েভস বাটন গার্মেন্টসের মালিক বজলুজ্জামান আদনান এবং অপরজন ছিলেন আমিনুল ইসলাম, যিনি ফ্যান্টম গার্মেন্টসের মালিক। এছাড়াও এই ঘটনায় দুইজন প্রকৌশলীকেও গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। তাদের মধ্যে একজন হচ্ছেন ইন্তেমাম হোসেন, প্রকৌশলী সাভার পৌর এলাকা, এবং অপরজন হচ্ছে আলী মিয়া, সরকারি প্রকৌশলী সাভার এলাকা। এবং সর্বশেষে এই ভবনটির মালিক সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তিনি আসলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। র্যাব তাকে বেনাপুল থেকে গ্রেফতার করে। আজ প্রায় 11 বছর 9 মাস পেরিয়ে গেল এই ঘটনার কোনো রায় প্রদান করা হয়নি। আদতেও কবে করা হবে সেটাও কেউ জানে না। নিমেষেই এতগুলো প্রাণ ধ্বংস হয়ে গেল, কিন্তু তাদের ফ্যামিলি আজ পর্যন্ত বিচার পেল না। তাই আমার কাছে আপনাদেরও যদি মনে হয় তাদের জাস্টিস পাওয়া দরকার, তাহলে কমেন্ট সেকশনে উই ওয়ান্ট জাস্টিস লিখে কমেন্ট করুন। হরহামেশাই দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিল্প কারখানার কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এর পেছনে কারো না কারোর গাফিলতি রয়েছে, সেটা কেউ খতিয়ে দেখে না। আর যার ফলস্বরূপ মারা যায় সাধারণ মানুষ। আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? আমরা কি কখনো চিন্তা করি না গার্মেন্টস কর্মীরা আসলে রাস্তায় এসে কেন অবরোধ করে, কেন আন্দোলন করছে? তারা কিন্তু সবসময় নিজেদের ন্যায্য পাওনাটা বুঝে নেওয়ার জন্যই আন্দোলন করে তাদের বেতন বোনাস পাওয়ার জন্য, আন্দোলন করে তাদের সেফটির জন্য। তাই পরবর্তীতে যদি কখনো দেখেন গার্মেন্টস কর্মীরা কোনো রাস্তা অবরোধ বা আন্দোলন করতে দেখেন, তাহলে আসলে চেষ্টা করবেন তারা কেন আন্দোলন করছে সেটা জানার। এই পুরো ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল রেশমার 17 দিন পর্যন্ত বেঁচে থাকা। প্রায় 17 দিন পর সে জীবিত উদ্ধার হয়ে তার তিক্ততার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাজেডি হয়ে থাকে, কিন্তু সব সময় সব বিষয়গুলো নিয়ে আসলে হাইপ ক্রিয়েট হয় না, কিন্তু এইগুলোর আসলে বিহিত হওয়া দরকার। যেমন ধরুন সাভারে 2005 সালে ঠিক রানা প্লাজার মতো আরো একটি গার্মেন্টস বিধ্বস্ত হয়ে পড়েছিল। আমরা অন্য কোনো একটা ভিডিওতে সেটা সম্পর্কে জানবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।